ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন কয়েকটি অলৌকিক এবং অতিপ্রাকৃত গল্পের সম্ভার। আজকের গল্প নিয়তি, রচনা দেবচক্র, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। অত্যন্ত রসিক ও আনন্দপ্রিয় ভদ্রলোক সুনির্মলবাবু। তাকে কেউ কোনোদিন গোমড়া মুখে থাকতে দেখেনি। নিজে যেমন হাসি খুশি থাকতে পছন্দ করেন, তেমনি তার মজার মজার কথা শুনে অন্যেরাও না হেসে থাকতে পারে না। পান্ডুয়াতে একটা ইলেকট্রিক অফিসে কাজ করেন। রোজ ঠাট্টা তামাশা করে অন্যদের পেছনে লেগে অফিসটাকে একাই মাতিয়ে রাখেন সুনির্মলবাবু। শ্রীরামপুর থেকে পান্ডুয়া যাবার সব ডেলি প্যাসেঞ্জাররাই তাকে খুব পছন্দ করে। একদিন যদি কোনো কারণে তিনি অনুপস্থিত হন, তো ট্রেনে এবং অফিসে সবাই খুব মুষড়ে পড়ে। সময় যেন সেদিন আর কিছুতেই কাটতে চায় না। সুনির্মলবাবুর আরেকটা বড় গুণের কথা না বললে এই কাহিনী হয়তো অসম্পূর্ণই থেকে যাবে। ছোটবেলা থেকেই তিনি একজন অত্যন্ত খাদ্যরসিক মানুষ, যাকে বলে 1 নম্বরের পেটুক আর কি। খেতে যেমন ভালোবাসেন, তেমনি খাওয়াতেও। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! সুনির্মলবাবুর স্ত্রী ও কন্যা মাছ মাংস কিছুই পছন্দ করেন না, যাকে বলে একদম পুরোপুরি শাকাহারী। আবার মিষ্টির প্রতিও তাঁদের অত্যন্ত অনীহা। তাই প্রায় দিনই অফিস থেকে ফেরার পথে চন্দননগরে নেমে সুনির্মলবাবু চলে যান তার ছোট দিদির বাড়ি। ভাগ্নে ভাগ্নিদের নাম ধরে চিৎকার করতে করতে যখন তিনি দিদির বাড়ির দরজা পেরিয়ে ঢোকেন, তখন তার এক হাতে থাকে সূর্যমোদকের জল ভরা সন্দেশের বাক্স, আর অন্য হাতে মৃত্যুঞ্জয় সুইটসের রসগোল্লার হাঁড়ি। ভাগ্নে ভাগ্নিরা আনন্দে লাফালাফি করলেও দিদি জামাইবাবু প্রায়ই ধমকে ওঠেন, আরে বয়স তো বাড়ছে নির্মল, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এত মিষ্টি খেলে কি হয় বলো? এবার যদি সুগার ধরে কি হবে তাহলে? সুনির্মলবাবু সে কথায় কর্ণপাত না করে ছোটদের সঙ্গে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় মেতে ওঠেন, আর ঠাট্টা করে হাসতে হাসতে বলেন, কে কতটা কি খাবে সব ওই চিত্রগুপ্তের খাতায় নির্দিষ্ট করে লেখা আছে দিদি। কেউ এক চুল বেশিও খেতে পারবে না, কমও না। তুমি আগে ভাগে একটু বেশি খেয়ে নিলে তোমার বরাদ্দ কোটা থেকে সেটা কাটা যাবে, ব্যাস। আর কোটা শেষ হব হলে ডাক্তারের কঠোর হুকুম জারি হবে, নইব চ। সুতরাং আপাতত কথা কম, কাজ বেশি। খাওয়া শেষে জল খেয়ে নাকে এক টিপ নস্যি নিয়ে বাড়ির পথ ধরেন সুনির্মলবাবু। নেশা বলতে তাঁর ওই একটাই, নস্যি, যা আজকাল প্রায় দেখাই যায় না। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সেই সুরসিক সুনির্মলবাবু হঠাৎ একদিন কেমন যেন বদলে গেলেন। সবসময় চুপ করে থাকেন, গম্ভীর মুখে কি যেন চিন্তা করেন। কাজে তার মন নেই, যেন আসতে হয় আসছেন, কাজ করতে হয়, ঘাড় গুঁজে কাজ করছেন, আর বাড়ি যেতে হয় তাই যাচ্ছেন। সেই আগের হাসি ঠাট্টা করা তো দূর, কেউ রসিকতা করলে সযত্নে এড়িয়ে যান তিনি। ট্রেনে সহযাত্রী আর অফিসের সহকর্মীদের মধ্যে সুনির্মলবাবুর ব্যবহারের হঠাৎ এই পরিবর্তন একটা গুঞ্জনের সৃষ্টি করল। তবে কি সাংসারিক কোনো ঝামেলা? ইদানিং বোনের বাড়ি যাওয়াও প্রায় বন্ধই করে দিয়েছেন। কখনো সখনো গেলে আগের মতোই মিষ্টি নিয়ে যান ঠিকই, কিন্তু খেতে খেতে মাঝপথে দূর, ভালো লাগছে না বলে হঠাৎই উঠে যান তিনি। দিদি জামাইবাবু, ভাগ্নে ভাগ্নিরা, ট্রেনের সহযাত্রীরা ও অফিসের সহকর্মীরা অবাক হয়ে বারবার এই পরিবর্তনের কারণ জানতে চাইলেও মুখে একেবারে কুলুপ এঁটে থাকেন সুনির্মলবাবু। আজও আবার ঝাঁকড়া চুলওয়ালা লাল জামা পরা ছেলেটাকে দেখতে পেলেন সুনির্মলবাবু। বয়স বছর 16-17 হবে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কয়েকদিন ধরে হঠাৎই দেখতে পান ছেলেটিকে, পরক্ষণেই আবার চোখের সামনে থেকে হারিয়ে যায় সে।
কারণ বুঝতে না পারলেও ছেলেটির প্রতি কেমন যেন একটা অদৃশ্য টানও ইদানিং অনুভব করছেন সুনির্মল বাবু। প্রায় দিন দশেক আগে একদিন রাতে অফিস থেকে ফেরার সময় প্রথমবার ট্রেনের কামরার দরজার ঠিক সামনে ওই লাল জামা পরা ছেলেটাকে অফিস যাত্রীদের সঙ্গে ট্রেন থেকে ঝুলতে দেখেছিলেন তিনি, আর চিৎকার করে উঠেছিলেন, আরে আরে, তোমরা ওই ছোট ছেলেটাকে একটু জায়গা করে দাও, ভেতরে আসতে দাও ওকে, না হলে তো পড়ে যাবে ট্রেন থেকে। বলেই বুঝেছিলেন নিশ্চয়ই কোনো গোলমাল আছে, কারণ সবাই অবাক দৃষ্টিতে তার দিকে দেখছিল। দু একজন তো বলেই বসলো, আরে কোথায় কার কোথায় কথা সুনির্মল বলছেন? বাবু? না না, এখানে তো কোনো ছোট ছেলে দরজার নেই। কাছে তো কোনো ছোট ছেলে নেই। এই যে দেখেন। সুনির্মল বাবুও অবাক হলেন। দরজার দিকে তাকিয়ে দেখলেন ছেলেটি নেই। তবে কি তিনি ভুল দেখলেন? আশ্চর্য হয়ে ভাবলেন, তিনি ছাড়া আর কেউই ছেলেটিকে দেখতেই পেল না কেন? এটা কিভাবে সম্ভব? চিন্তা ভাবনা করে কোনো কুলকিনারা পেলেন না সুনির্মল বাবু। সেদিন থেকেই কিছুদিন অন্তর অন্তর হঠাৎ করেই বিভিন্ন জায়গায় দেখতে পেতে লাগলেন ছেলেটিকে। তার এক ডাক্তার বন্ধুর কাছে বললেন ঘটনাটা, ওষুধও নিয়ে এলেন। তার নাকি নার্ভের সমস্যা, হ্যালুসিনেশন। কিন্তু বাড়িতে বা বাইরে কেউ তার কথা বিশ্বাসই করবে না, বিলক্ষণ জানেন তিনি। তাই ভরসা করে কাউকে বলতেই পারলেন না তার এই সমস্যার কথা। আর সেই জন্যেই সুনির্মল বাবুর এই হঠাৎ পরিবর্তনের কারণটা সবার কাছে অজানাই থেকে গেল। ক্রমশ পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠার চেষ্টা করছিলেন সুনির্মল বাবু। সেদিন অফিস থেকে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল। তার ফ্ল্যাট 3 তলায়। লিফটের সামনে গিয়ে বাল্বের হলদেটে মৃদু আলোয় হঠাৎ লক্ষ্য করলেন লিফটের গ্রিল দরজার পেছনেই সেই ঝাঁকড়া চুলের লাল জামা পরা ছোট ছেলেটাকে। সুনির্মলবাবুর মনে হলো সে যেন তার অপেক্ষাতেই আছে। চুম্বকের মতো অদ্ভুত একটা টান অনুভব করলেন তিনি। কোনো কিছু না ভেবে লিফটের কেবিনটা সত্যি তার ঠিক জায়গা মতো আছে কিনা দেখতে বন্ধ গেটটা খোলার চেষ্টা করলেন তিনি। যদিও কেবিনটা না থাকলে কিছুতেই লোহার গেটটা খোলা উচিত নয়, কিন্তু অসম্ভবও হয়ে গেল সম্ভব। গেট খুলে লিফটের ভেতর পা বাড়ালেন সুনির্মল বাবু। তারপর তার আর কিছুই মনে নেই। প্রায় 3 মাস শয্যাশায়ী থাকার পর সুনির্মল বাবু আবার মনের জোরে উঠে দাঁড়ালেন। আবার শুরু করলেন তার প্রাত্যহিক অফিস যাতায়াত। যেহেতু অফিসের দারোয়ান বৃদ্ধ মনমোহন সিং স্থানীয় লোক এবং সে খুব ভালোবাসত সুনির্মল বাবুকে, তাই একদিন বলবো না করেও শেষ অবধি তাকে বলেই ফেললেন সমস্ত ঘটনাটা। শুনে মনমোহনের মুখ খুব গম্ভীর হয়ে উঠল। এরপর সে যা বলল তার সারমর্ম এই যে ওই বাড়িটা ইলেকট্রিসিটি বোর্ডকে বিক্রি করার আগে একজন মিলিটারি কর্নেল থাকতেন সেখানে। স্কুল পরীক্ষায় ফেল করার পর বাবার হাতে প্রচণ্ড মার খাওয়ায় সেই কর্নেলের ছোট ছেলেটি একদিন বাড়ির 3 তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। তারপর থেকেই ভুতুড়ে বদনাম রটায় বাড়িটা বিক্রি করে চলে যায় সবাই। কেউ কেউ নাকি আজও মাঝে মাঝে দেখতে পায় সেই লাল জামা পরা ছেলেটিকে। ঘটনাটা জেনে অনেকটা আশ্বস্ত হলেন সুনির্মল বাবু। নিজের সঙ্গে অনেক যুদ্ধ করে আবার আগের মতোই হাস্যরসিক খাদ্যরসিক হয়ে ওঠার চেষ্টা করলেন। হয়তো ডাক্তার বন্ধুর ওষুধের গুণে সেই ভৌতিক ছেলেটিকে কিন্তু তিনি আগের মতো আর তেমন দেখতে পান না। মাঝে মধ্যে দেখতে পেলেও না দেখার ভান করে এড়িয়ে যান সুনির্মল বাবু। ভাগ্নে ভাগ্নিরাও তাদের পুরনো মামাকে ফিরে পেয়ে খুব খুশি। সহযাত্রী এবং সহকর্মীদের সঙ্গে অনেক দিন পর আবার আগের মতো হাসি ঠাট্টা করতে পেরে মনটা খুব খুশি হয়ে উঠল তার। ইদানিং অফিস ঘরের পাশে স্টোর রুমে একটা টিভি লাগানো হয়েছে।
টিফিন টাইমে রোজ মেয়ের হাতে বানানো টিফিন খেতে খেতে টিভিতে সাধক মামা খ্যাপা সিরিয়াল দেখাটা একটা নেশায় দাঁড়িয়ে গেছে সুনির্মল বাবুর। অভিনয়ের সঙ্গে একাত্ম হয়ে কখনো তিনি আনন্দে হেসে ওঠেন, আবার কখনো অত্যন্ত দুঃখে চোখের জলে তার বুক ভেসে যায়। অফিসের সবাই এই নিয়ে তার সঙ্গে হাসি ঠাট্টা বিদ্রূপও কিছু কম করে না, কিন্তু সুনির্মল বাবু নির্বিকার। পৃথিবী উল্টে গেলেও ওই সময় যেন তাকে ঠিক টিভির সামনে উপস্থিত হতেই হবে। সেদিন সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কালো মেঘে চারিদিক অন্ধকার। দুপুরবেলাতেই মনে হচ্ছে সন্ধে নেমেছে। অফিসে কর্মচারীদের উপস্থিতি বেশ কম, আর কাজও তেমন নেই। তাই নির্দিষ্ট সময়ের আগেই টিভি দেখার জন্য স্টোর রুমে হাজির সকলে। গল্প করতে করতে হঠাৎ সুনির্মলবাবু খেয়াল করলেন বাথরুমের দরজার ঠিক সামনে সেই ছেলেটি তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। না দেখার ভান করে এড়িয়ে যেতে চাইলেও তীব্র একটা আকর্ষণ কিছুতেই উপেক্ষা করতে পারলেন না তিনি। তাকে বাথরুমের দিকে যেতে দেখে মনমোহন বলে উঠল, जल्दी आइएगा सुनिर्मल बाबू, अभी शुरू होगा। কোনো জবাব না দিয়ে সুনির্মল বাবু বন্ধ করলেন বাথরুমের দরজা। সময় এগিয়ে চলল। টিভিতে শুরু হয়ে গেল সুনির্মল বাবুর সাধের সিরিয়াল সাধক বামা খ্যাপা, কিন্তু তার দেখা নেই। সবাই অবাক, এমন তো হবার কথা নয়। প্রায় আধ ঘন্টা হয়ে গেল, আর তো অপেক্ষা করা উচিত নয়। অত্যন্ত উদ্গ্রীব হয়ে সবাই হাজির হলো বাথরুমের সামনে। দরজা ধাক্কা দিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে শেষে ভাঙতেই হলো দরজা। সবাই বিস্ময়ে হতবাক। বাথরুমের ভিতরেই মুখ গুঁজরে মেঝেতে পড়ে আছেন সুনির্মল বাবু। তার ডান হাতটা সামনের দিকে বাড়ানো, যেন কাউকে ধরতে গিয়েছিলেন। দেহে তার নেই কোনো প্রাণের স্পন্দন। নিয়তির ডাকেই শেষ পর্যন্ত চিরতরে হারিয়ে গেলেন সুনির্মল বাবু। ও শুনুর নিবেদনে আপনারা শুনলেন আজকের গল্প নিয়তি। রচনা দেবচক্র, পাঠে রক্তিম, অরিন্দম, অভিজিৎ এবং সাম্য। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন আবহ এবং প্রাচীর চিত্র ই ফ্ল্যাট স্টুডিও।